আজকের এই প্রকাশ্য সভার মাননীয় সভাপতি, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড মানিক দে, আমাদের পার্টির সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক কমরেড ভানুলাল সাহা এবং আরও রাজ্য এবং জেলা ও মহকুমা নেতৃবৃন্দ, এই প্রকাশ্য সভায় যারা আপনারা এসেছেন, শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বন্ধুগণ এবং আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মী সমর্থক বন্ধুগণ, আমি আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও হার্দিক শুভেচ্ছা, নমস্কার, আদাব এবং খুলুমকা জ্ঞাপন করছি। আমার আগের বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন এবং আমাদের পার্টি তার সামগ্রিক কার্যকলাপের মধ্য দিয়েও আপনারা সকল নিশ্চিত উপলব্ধি করেন। মানুষের স্বার্থ ছাড়া, জনগণের জন্য ভালো কোনো কর্মসূচি ছাড়া, রাজ্য এবং দেশের কল্যাণ ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার অন্য কোনো কর্মসূচি নেই। আমাদের এই সম্মেলন, এই সম্মেলন আমাদের একটা কর্মসূচি আছে বা গঠনতন্ত্র আমরা বলি, তার নিয়ম অনুযায়ী 3 বছর অন্তর অন্তর একেবারে তৃণমূল স্তর থেকে, আমরা যেটাকে বলি শাখা বা ব্রাঞ্চ, সর্বভারতীয় পর্যায় অবধি আগামী বছরের নতুন বছরের এপ্রিল মাসে আমরা সেই সম্মেলন করব তামিলনাড়ুর মাদুরাই। কিন্তু আমাদের এই সম্মেলনগুলো শুধু পার্টির নিজস্ব কিছু আলোচনা, কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক বিশ্লেষণ না, উদ্দেশ্য হলো আমাদের এই বিশাল দেশ, সে দেশের মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা, কৃষকের, শ্রমিকদের, ছাত্রদের, যুবকদের, মহিলাদের এবং পিছিয়ে পড়া অংশের মানুষের, সংখ্যালঘু অংশের মানুষের, এই সমস্যাগুলোর সমাধান, যে সমস্যাগুলো স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে কংগ্রেস দল শাসন করেছিল, এখন গত প্রায় 11 বছর ধরে একটানা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির শাসনে, স্বাধীনতার আগে এই সমস্যা ছিল, ভারত স্বাধীন হওয়ার পর প্রত্যেকেই আশা করেছিল যে না, এই সমস্যাগুলো ধীরে ধীরে তার সমাধান হয়ে যাবে, কিন্তু এগুলো আরো বাড়ছে, এগুলাকে বাড়ানো হচ্ছে। এখানে আমাদের জেলা সম্পাদক বলেছেন, আমাদের পার্টি, আমাদের দেশে এখন যে ধরনের ব্যবস্থা আছে, এই ব্যবস্থায়
আমাদের দেশের জনগণের এই সমস্যাগুলো তার সবটা সমাধান হবে না। তার সমাধান একটা রাস্তাতে, একটা পথের মধ্যে সম্ভব। আমাদের বর্তমান ব্যবস্থার পরিবর্তন করার মধ্য দিয়ে, সমাজতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের মধ্য দিয়ে। হ্যাঁ, এটা সময় লাগবে, কিন্তু সেই সময়ের অপেক্ষায় এই বর্তমান যে সমস্যা, এটাকে তো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এগুলো নিয়ে লড়তে হবে। আমাদের সম্মেলনের আলোচনাতে সেই বিষয়গুলি আসবে। কৃষকদের, শ্রমিকদের, উপজাতিদের, তফসিলিদের, ধর্মীয় সংখ্যালঘুদের, তার সাথে বেকার যুবক এবং অন্যান্যদের। কিন্তু আমরা যেরকম একটা ব্যবস্থার মধ্যে এখন আছি, যেরকম একটা সরকার অধীনে আমরা আছি, মুখে কি বলছে আর তাদের সেই বার্তাকে, অর্থাৎ তাদের সেই বক্তব্যকে হাজার লাখ কোটি গুণ আকাশ বাতাস বিদীর্ণ করে টেলিভিশন, রেডিও, পত্রিকা, ফ্ল্যাক্স, সেই জনগণের টাকা খরচ করি। এই না, দেশের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের পকেট থেকে টাকা বের করে খরচ করেই প্রচারগুলি করাচ্ছেন। টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে, রেডিওতে বিজ্ঞাপন বা ওই ফ্ল্যাক্স পোস্টার ছাপিয়ে এখানে মন্ত্রীদের হাসি হাসি মুখ। জনগণেরই অর্থ, জনগণের পয়সা, রক্ত ঘাম করা পয়সা। কিন্তু আজকে দেশ কি বলছে, দেশের অবস্থা কি? সারা পৃথিবীর তুলনায় বলছে ভারত 140 কোটি মানুষের দেশ এবং বৃহত্তম ক্ষুধার্ত মানুষের দেশ। অর্থাৎ এই ক্ষুধার তালিকাতে এই পৃথিবীর একেবারে সবচেয়ে বেশি যে দেশের সেই জনগণের বসবাস, এটা ভারত। এই ভারত, হ্যাঁ, এখানে আদানি, আম্বানি, লক্ষ লক্ষ কোটিপতি, এই একচেটিয়া কারবারিরা আছেন। সংখ্যানো বেশি না হলেও অল্প সংখ্যক। তাদের যে সম্পত্তির পাহাড়, তার পরিধি ভারতের সীমানা ছাড়িয়ে গোটা এশিয়ার সীমানা, চীন, জাপান, কোরিয়া, আরব বা ওই অন্য দেশগুলো ছাড়িয়ে সারা পৃথিবীর পরিমাপে তুলনামূলকভাবে তাদের নাম উঠে আসছে। কিন্তু একই সাথে দরিদ্র, অতি দরিদ্র, একেবারে যে মাটিতে মিশে গেছে, এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। তার প্রমাণ দেশের বর্তমান সরকার, এরা গর্ব করে মানুষকে উল্টা দিক থেকে বোকা বানানোর জন্য যে কিছু প্রচার করে, যেন আমরা 82 লক্ষ লোককে 5 কেজি করে আমরা মাংনা চাউল দিই। আমরা কেন তোমাকে 82 লক্ষ লোককে মাংনা চাউল দিতে হয়? এর আগেও তো সরকার ছিল, তাদের তো এরকম ভাবে খাওয়াতে হয়নি। তোমাদের সময়েতে আজকে ভারতবর্ষে শস্যের অভাব নেই, চাল, ডাল, গমের কোনো অভাব নেই। আমরা কমিউনিস্টরা তো বারবারই বলছি এগুলো ন্যায্য মূল্যে
নিয়ন্ত্রিত মূল্যে রেশন শপের মাধ্যমে শুধু চাল ডাল না, আটা না, অল্প চিনি না, 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের দেশে কৃষকরাই তারা ফলান। এগুলাকে ন্যায্য মূল্যে উচিত দাম দিয়ে কৃষকদের কাছ থেকে কেনার ব্যবস্থা করুন। আর সরকার উচিত মূল্যে জনগণের কাছে বিক্রি করার, সরবরাহ করার ব্যবস্থা করুন রেশন শপের মাধ্যমে। তাহলে তোমাকে আর 5 কেজি মাংনা চাল দিতে হয় না। আজকে যে এই দেশের অবস্থা, যে দুবেলা খেতে পায় না, খাওয়ার জোগাড় করতে পারে না, এই জনসংখ্যা বাড়ছে বলেই তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আরেক দিক থেকে, বিপরীত দিক থেকে প্রচার করে তার ভোটের বাক্স ঠিক রাখার জন্য তাকে এই কাজটা করতে হচ্ছে। কিন্তু তারপরও কি এই দেশের মানুষের সমস্যা মিটছে? এই যে কৃষকরা 2020-21 সাল স্বাধীনতার পর দীর্ঘ 13 মাস শীত, গ্রীষ্ম, বর্ষা দিল্লির ঢোকার সমস্ত রাস্তায় বসে থেকে শান্তিপূর্ণভাবে কি দাবি, যেন আমরা মাংনা সার দিতে হবে, মাংনা ওষুধ দিতে হবে, কর্মচারীদের মতো আমাদের মাস শেষে বেতন দিতে হবে না, এই দাবি করেনি কৃষকরা। কৃষকদের দাবি যে ভারত সরকার তারা একটা কমিশন, বিখ্যাত অর্থনীতিবিদ, বিখ্যাত কৃষিবিদ, বিখ্যাত বিজ্ঞানী ডক্টর স্বামীনাথন, তিনি এখন প্রয়াত হয়েছেন। মোদী সরকার আবার তাকে ভারত রত্ন দিয়ে কিছু নাম কুড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু সে ডক্টর স্বামীনাথন যে বলে গেছেন, এই ভারতের এই বিদীর্ণ চেহারা, কৃষকদের, ক্ষেত মজুরদের এই করুণ চেহারা, ভারতবর্ষের গ্রামের যে আজকে দিনকে দিন যেভাবে তার সমস্ত স্বপ্ন হারিয়ে, সমস্ত আশা আকাঙ্ক্ষা হারিয়ে ক্রমশ প্রায় শুষ্ক হয়ে যাচ্ছে, এ থেকে যদি ভারতকে আবার নিজের পায়ের উপরে দাঁড় করাতে হয়, এই ভারতকে জগৎ সবার শ্রেষ্ঠ আসনে বসাতে হয়। হ্যাঁ, শিল্পে আমাদের এগোতে হবে, এগোবার স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু ভারতবর্ষের কৃষক আর এই কৃষি থেকে এই দেশের প্রতি 100 জন মানুষের মধ্যে 70 জন বেশি মানুষের পেটে ভাত আসে এই কৃষি থেকে। এই কৃষকদের একটু ন্যায্য মূল্য, এই কৃষকদের ঋণ মকুব করো, এই কৃষকদের তার উৎপাদনের জন্য সহযোগিতা দাও। এতে সরকারের অতিরিক্ত বা মারাত্মক কিছু খরচ করতে হবে না। ভারতবর্ষের কিছু শিল্পপতিদেরকে, যে শিল্পপতিরা সরকারকে সেরকম ভাবে ট্যাক্স দেয় না, যে শিল্পপতিরা তাদের মুনাফা বাড়লেও, তাদের আয় বাড়লেও লাখো লাখো কোটিতে তারা সরকারের তহবিলে কিছু জমা দেয় না, সেই শিল্পপতিরা বড় বড় শহরে হাসপাতাল খুলে, বিশ্ববিদ্যালয় খুলে, কলেজ খুলে একটা শিশুকে, একটা ছাত্রকে মাংনা পড়ায় না, পয়সা নিয়ে পড়ায়। অর্থাৎ সেই শিল্পপতিরা
শুধু লাভ করা ছাড়া, এই দেশের মানুষের কাছ থেকে রক্ত চুষে নেওয়া ছাড়া কিচ্ছু করে না। আর এই দেশের সরকার প্রতি বছর, এটা এখন যে বিজেপি সরকার করছে তা নয়, তার আগের সরকারগুলো প্রতি বছর প্রায় 20 লক্ষ কোটি টাকা, 20 লক্ষ কোটি টাকা তাদের ঋণ মকুব করে, তাদের কর মকুব করে, তাদেরকে নানা রকমের উৎসাহবর্ধক বোনাস দেয়। কৃষকরা এই দাবি করেছে, তুমি তাদের জন্য 20 লক্ষ টাকা খরচ করেছ, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো না নেই। আমাদের সমস্ত কৃষকদের ঋণ মকুব করার জন্য, তাদের সার, ঔষধ, বীজ ন্যায্য মূল্যে দেওয়ার জন্য, আর উচিত মূল্যে উৎপাদনের যে মূল্য হওয়া উচিত সে মূল্যে দাম দিতে গেলে পরে এই 20 লক্ষ কোটি টাকার অর্ধেক দিলেই চলে যাবে, এবং এতে এই দেশের চেহারা বদলাবে। আমরা কি দেখছি, নরেন্দ্র মোদীও 2014 সালে এই বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েই প্রধানমন্ত্রীর চেয়ারে বসছে, কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারে এসে তার এই প্রতিশ্রুতি সব বেমালুম সে ভুলে যায়। প্রধানমন্ত্রীর চেয়ারে বসেই সেখানে কৃষকদের জন্য কর্মসূচি না, শ্রমিকদের জন্য কর্মসূচি না, বছরে 2 কোটি করে যুবকদের চাকরির জন্য কোন উদ্যোগ না। তার নতুন উদ্যোগ শুরু হয়ে গেল যে এই দেশের একটা ধর্মীয় অংশের মানুষ, তাদের জন্য সংখ্যাগুরু ধর্মীয় অংশের মানুষের খতরা, হিন্দু খতরা মে হে, তার জন্য ভারতবর্ষের একটা অংশের মানুষ হাজার হাজার বছর ধরে তার রুচি অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী তার খাওয়া খাদ্য, এটাই সমস্যা, বেকার সমস্যা না, কৃষি সমস্যা না, দ্রব্যমূল্য সমস্যা না। এই আজ থেকে বছরখানেক আগে, বছরখানেক নয়, বছরখানেক হয়নি এখনো, কত এপ্রিল, মে, জুন মাসে আমাদের দেশে 18 লোকসভা নির্বাচন হয়ে গেছে, গেল নির্বাচন। ভারতবর্ষের জনগণের বা গণতান্ত্রিক আন্দোলনের একটা সাফল্য কি, যে ভারতবর্ষের সমস্ত গণতান্ত্রিক দল বা ধর্মনিরপেক্ষ দল বলে যারা দাবি করেন বা আমরাও মনে করি, আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, বামপন্থীরা, আমরা যেরকম ভাবে সমস্যাকে দেখি, কৃষকদের সমস্যা, খ্যাত মজুরদের সমস্যা, শ্রমিকদের সমস্যা, সবাই এভাবে বিচার করে না। কিন্তু যে আমাদের দেশের এই স্বাধীন ভারতের তার অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্নে, আমাদের দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার প্রশ্নে, ঐক্য বজায় রাখার প্রশ্নে, সেই জায়গায় যে অর্থনৈতিক দিক থেকে কমিউনিস্টদের চিন্তা ভাবনা বিশ্লেষণের সাথে না মিললেও অন্তত এই দেশে সমস্ত ধর্মমতের মানুষের সমান অধিকার, ভোটের অধিকার, বাঁচার অধিকার, উপাসনার অধিকার সবার সমান। এই অংশের অনেক দল, যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ শক্তি বলি, গত লোকসভা ভোটে অন্তত আমরা তাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছি। ইন্ডিয়া ব্লক নামে মিলিজুলি করে
সব রাজ্যে না হলেও বেশিরভাগ রাজ্যে বেশিরভাগ আসনে একটা জুৎসই একটা লড়াই করা গেছে এবং দেখা গেছে সেখানে এই যে ব্যবস্থা, মিলিজুলি ব্যবস্থা, এটা খুব বেশি দিনের না। বা এরকম একটা রাজনৈতিক লড়াই করতে গেলে পরে আরো বহু আগে থেকে একসাথে জনগণের ইস্যু নিয়ে রাস্তায় নেমে লড়াই সংগ্রাম করলে পরে এটা আরো মজবুত হয়, এরকম সময় হয়নি, সুযোগও হয়নি। কিন্তু তারপরও এই যে লড়াই, এতে একটা বড় সাফল্য আমরা দেশের মানুষ দেখতে পেয়েছি যে নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি খুব দাম্ভিকতার সাথে বলা শুরু করেছিল, আপকি বার 400 পার, আপকি বার একা বিজেপি 370-এর বেশি। এই যে 370 শব্দটা বলা, তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? আমাদের দেশে যে সংবিধান, যে সংবিধানের মাধ্যমে দেশ চলে, রাষ্ট্র চলে, সেই সংবিধান সংশোধন করতে গেলে পরে এখানে যদি একটা শব্দ, একটা লাইন নতুন যুক্ত করা বা একটা শব্দ বাদ দিতে গেলে পরে লোকসভাতে সেই দলের 2/3, 3 ভাগের 2 ভাগ ভোট থাকতে লাগে, অর্থাৎ এমপি থাকতে লাগে। রাজ্যসভাতেও যে 400 পারেই শুধু আমাদের লক্ষ্য না, বিজেপির একা 370 চাই। তাহলে একদিন বৈঠক করে পার্লামেন্টে বলে দেব, ভারতবর্ষের একটা অংশের মানুষ, তোমরা ভারতীয় না, তোমরা সব অন্য দেশে চলে যাও। একদিন অধিবেশন করে বলে দেবে, ভারতবর্ষের একটা অংশের মানুষ, তোমরা বিগত 1000 বছর ধরে যে ধরনের তোমাদের নিয়ম কানুন করে এসছো, এগুলো তোমরা করতে পারবে না। এবং এগুলি আমরা দেখছি বিভিন্নভাবে আজকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সর্বশেষ দেখছেন এই যে ইদানিং কালে আমাদের দেশের কৃষকদের সমস্যা, শ্রমিকদের সমস্যা, বেকারিতে সারা পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থা ভারতের, এটা নিয়ে নরেন্দ্র মোদী বা তাদের সরকারের কোনো মাথা ব্যথা নেই। আমাদের রাজ্যেও এখানে তাদের নেতাদের এসব নিয়ে কোনো চিন্তা নেই। এরা প্রতিদিন উৎসব, প্রতিদিন নানাভাবে কিভাবে মানুষকে নানাভাবে বিমড়ি খাওয়ানো যায়, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু একটা খুব সূক্ষ্মভাবে গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট হওয়ার ফলে এটাকে আটকে দিতে সম্ভব, যে তারা সরকার করলেও 370 হতে দেয়নি। এমনকি বিজেপিকে 274 বা 73 জন লাগে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হতে গেলে পরে, এটাও হতে দেয়নি। 240-এ থামিয়ে দেওয়া গেছে। এবং বিজেপি এবং তার সহযোগী জোটকে 300 নিচে থামিয়ে দেওয়া গেছে। এখন অন্য কায়দায় খুব সুকুশলে, খুব ভিন্নভাবে তাদের সেই খেলাগুলো আবার শুরু করেছে। এই খেলাগুলি বন্ধ করেনি আগে, যেটা গত 10 বছর হয়েছিল। এখন সেরকম শক্তি না হলেও এই খেলা মোটেই থামায়নি, বরঞ্চ অন্যভাবে। কি পত্রপত্রিকায় সবাই দেখছে ইদানিং কালে বিভিন্ন কোর্টে, কোথাও কোনো জেলা কোর্টে, কোথাও কোনো হাইকোর্টে, কোথাও আরো অন্য কোর্টে, কি কোনো একটা জায়গাতে মাজার, কোনো একটা জায়গাতে মসজিদ, কোনোটা 700 বছর, কোনোটা 800 বছর, কোনোটা 1000 বছর আগে নির্মিত,
ইতিহাস স্বীকৃত ভারতবর্ষের একটা সংস্থা আছে, এটার নাম হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 100 বছরের বেশি কোনো ইমারত হলে পরে এটা এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে চলে যায়। এখানে সেই সরকার, সে রাজ্যের বা সে মালিকেরও অনেক সময় হাত থাকে না। এই নীরমহলের বয়স এখনো ওই রকম হয়নি, এই কারণে নীরমহল এইভাবে আর্কিওলজিক্যাল সার্ভে দখল করেনি, বা এটাকে ব্যবহার করতে গিয়ে অন্যভাবে সরকারকে বা কোনো ব্যক্তি মালিকানাকে কোনো অসুবিধা হয়নি। কি দেখা যাচ্ছে, এরকম বিভিন্ন শহরে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এগুলাতে নাকি আগে মন্দির ছিল, শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির ইত্যাদি ইত্যাদি কোর্ট ঠকে দিচ্ছে। আর দুর্ভাগ্যের হলো যেটা কোর্টেরও এখতিয়ারের মধ্যে হওয়া উচিত না, সেভাবে দুর্ভাগ্যজনক কতগুলো সিদ্ধান্ত হচ্ছে। কিন্তু ভারতবর্ষে আইন কি, 1991 ইংরাজিতে ভারতবর্ষের সংবিধান, এই ভারতবর্ষের পার্লামেন্ট সর্বসম্মতভাবে একটা আইন পাশ করেছে। সেটা কি, আইনটা কি? 1947 ইংরাজির 15ই আগস্টে। সেদিন যেটা মন্দির ছিল এটা মন্দিরই থাকবে, সেদিন যেটা মসজিদ ছিল এটা মসজিদই থাকবে, সেদিন যেটা গির্জা ছিল সেটা গির্জায় থাকবে, সেদিন যেটা বুদ্ধ মন্দির ছিল বুদ্ধ মন্দির থাকবে। এটার পেছনে আর যাই থাক, যে প্রমাণই থাক, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। কিন্তু শাসক দলের লোকদের দিয়ে তাদের এমপি, তাদের নেতা করানো হচ্ছে। কারণটা কি, এই যে এই দেশ প্রতিনিয়ত বহু সমস্যায় জর্জরিত হয়ে জনগণ ক্ষুব্ধ, এবং সে ক্ষুব্ধ মানুষের তার ক্ষোভের প্রতিফলন গত লোকসভাতে দেখেছি আমরা, যে ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ জিতেছে তারা, কিন্তু কিভাবে জিতলো? যদি ভারতের নির্বাচন কমিশন নগ্নভাবে যদি পক্ষপাতিত্ব না করত নরেন্দ্র মোদীর হয়ে। একটা রিসার্চ গবেষণা সংস্থা তারা বলেছে গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী 211টা কি এরকম মানে জনসভা করেছে, প্রায় 200 মতো। এই 200টা জায়গাতে জনসভা করেছে, তার 171টা জনসভাতে তার মুখ দিয়ে শুধু সাম্প্রদায়িকতা, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে, একটা নির্দিষ্ট অংশের মানুষের বিরুদ্ধে শুধু বিষ ছড়ানো। ভারতের নির্বাচন কমিশন তার যে গৃহীত তার যে কর্মসূচি কি বলে গাইডলাইন, নির্বাচনী প্রচারে কোন পার্টি কি কি কথা বলতে পারবে, কি ধরনের প্রচার করতে পারবে, এই গাইডলাইন অনুযায়ী নরেন্দ্র মোদীকে ঘর থেকেই বের হওয়ার মানে করতে হতে দেওয়া উচিত ছিল না। এইভাবে নির্বাচন কমিশনের নগ্ন পক্ষপাতিত্ব, তারপর নির্বাচনী বন্ডের নামে লক্ষ লক্ষ কোটি কালো টাকা, নির্বাচনের আগে বা নির্বাচনের সময়তে বিরোধী দলের নেতাদেরকে ঠেকানোর জন্য সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সকে ব্যবহার, তার সাথে এই যে একচেটিয়া পুঁজি আদানি আম্বানি, যাদেরকে গত 10 বছরে সমস্ত সুযোগ দিয়ে আজকে হিমালয় পাহাড়ের মতো মুনাফা তৈরি করার সুযোগ করে দিয়েছে, তাদের টাকায় সমস্ত প্রচার যন্ত্রকে দখল করে শুধু মোদি মোদি মোদি। এটা না হলে
তার রেজাল্ট কি হতো? 240টা পেয়েছে, পেত, কিন্তু তারপরে কত পার্সেন্ট ভোট পেয়েছে? মাত্র 36.6%। ভারতবর্ষের বাকি 63% মানুষ কিন্তু ভোট দেয়নি। এই গেল নির্বাচনেও। তো তাদের কেন আজকে আবার এই যে মন্দির মসজিদ নিয়ে সুরসুরি দিতে হচ্ছে? কেন বিভিন্ন রাজ্যের মধ্যে এমন সমস্ত আইন তৈরি হচ্ছে? এই কদিন আগেও আসামে সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় ঘোষণা করছে তাদের রাজ্যে একটা ধর্মীয় গোষ্ঠীর জন্য বহু কিছু নিষিদ্ধ করে দিয়েছে, মাদ্রাসা বন্ধ করে দেবে। একটাই কারণ, আজকে দেশকে, দেশের জনগণকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। এই দেশের মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এই দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে মুখ খুলছে। কাজে এইভাবে বিভাজন চালাতে হবে। সেই জায়গায় আমরা যে রাজ্যে বসবাস করি, ত্রিপুরা রাজ্য, তাদের অনুসারী সরকার, তাদের নির্দেশে চলে। এখানে তাদেরও জনসমর্থনের ভিত্তি যদি ধরা যায়, 2023-এ আমরা কি বলতে পারি 2023-এ স্বাভাবিক ভোট হয়েছে? স্বাভাবিক ভোট মানে শুধু ভোটের দিন মারামারি কম হলো, ভোটের দিন রক্তপাত হয়নি, এইভাবে তো স্বাভাবিক ভোট বিচার হয় না। স্বাভাবিক ভোট মানে ভোট ঘোষণা হওয়ার আগে থেকে বা ভোট ঘোষণা হওয়ার পর, ভোটের দিন, ভোট গণনার দিন বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যে ধরনের পরিবেশ আমরা সকলে প্রত্যক্ষ করতাম, অবাধভাবে প্রত্যেক রাজনৈতিক দল তার পতাকা, তার টুপি, তার প্রচার পত্র নিয়ে দিন রাত যখন যাদের যেরকম সময় হয় মানুষের কাছে যাবে। জনসংখ্যাতে, এই জনসভাতে বেশি লোক টানতে পারুক বা না টানতে পারুক, অবাধে প্রশাসনও তাদেরকে সুযোগ করে দেবে যে বড় দল বা শাসক দল কোন একটা শহরের সবচেয়ে মানে মধ্যেখানে, যেখান থেকে সবাই দেখতে পায়, সবাই শুনতে পায়, এরকমই সুযোগ পায়, সেরকম ছোট দলকে সুযোগ দেবে। এরকম কি হয়েছিল? এখানে তো এই গেল লোকসভা নির্বাচনে, তার আগে যে এই আমাদের বক্সনগরের কমরেড মারা যাওয়ার পর যে উপনির্বাচন হলো, আপনারা দেখেছেন। আমরা প্রার্থীপদ জমা দেওয়ার জন্য এই হলের সামনে আসতে পারলাম না, ওই তেমনতি আমাদের আটকে দেওয়া হলো। কিন্তু শাসক দল যেদিন প্রার্থীপদ জমা দিল, এসডিএম অফিসের নিচেই স্টেজ বানিয়ে আগের দিন থেকেই প্রচার চালাচ্ছে। অবাধ গণতন্ত্র, তথাকথিত শান্তিপূর্ণ নির্বাচন, এভাবে তো হয় না। গত 23-এর বিধানসভা নির্বাচন সেভাবে হয়নি। তারপরও ভারতীয় জনতা পার্টি কত ভোট পেয়েছে? মাত্র 39%। সন্ত্রাসের পরিবেশ, নানাভাবে চাপ সৃষ্টি, প্রলোভন, টাকার খেলা, এবং আমরা যারা বামপন্থী, আমরা সহ অন্যদেরকে সেরকম প্রচার করতে না দেওয়া, তারপরও তারা ভোট পেয়েছে মাত্র 39%। তো 23-এর পর আজকে 24-এর ডিসেম্বর,
মাঝখানে বছরখানেক সময় গেছে বা একটু বেশি। এই সময়েতে নিরপেক্ষভাবে যদি জনগণের কাছে কেউ সার্ভে করেন, কেউ যান, সেই 39% তাদের যে সমর্থন, এটা অক্ষুণ্ণ থাকবে কিনা সন্দেহ। এটা ওই ধনপুর আর বক্সনগরের উপনির্বাচন, এটা তো নির্বাচনই না, এটা অন্য জিনিস। কিন্তু আজকে যদি নিরপেক্ষভাবে নীরবে এই ত্রিপুরাজ্যের মানুষ কারো কাছে গিয়ে যান, যদি যান যে না আপনি বলুন তো এই সরকার সম্পর্কে আপনার বক্তব্য কি, 39-এর অর্ধেক থাকবে কিনা? কেন? ডাবল ইঞ্জিনের সরকার তো আছে, এখন তো ট্রিপল ইঞ্জিনের সরকার হয়েছে। নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হয়ে 400 পার না হলেও, 370 না হলেও আবার প্রধানমন্ত্রী হয়েছে। কেন আজকে তাদের এই পারদ নামলো? কারণ দ্বিতীয়বার আবার এইভাবে ক্ষমতা হাসিল করার পর অবৈধভাবে, অনৈতিকভাবে এই ত্রিপুরাজ্যের মধ্যে আজকে যে কর্মকাণ্ডগুলি করছে, এই রাজ্যের কোন অংশের মানুষ, এই রাজ্যের কোন ক্ষেত্রেতে মানুষ কোন ধরনের ইতিবাচক পরিবর্তন দেখছে না। আমার আগের বক্তা কমরেড রতন শাহ বলেছেন, শিক্ষা ধ্বংস করে দিচ্ছে। উন্নয়ন বলতে সমষ্টিগত আর কোনো উন্নয়ন ত্রিপুরাজ্যের মধ্যে এখন আর নেই। নতুন করে একটা অঙ্গনওয়াড়ি, একটা স্কুল, একটা কলেজ, একটা হাসপাতাল, তার কোনো কোথাও হওয়ার কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ, সরকার থাকলে, এমনকি রাষ্ট্রপতি শাসন দাঁড়িয়ে থাকলেও টুকটাক কিছু কাজ হবে, এটা আলাদা জিনিস। কিন্তু একটা সরকার, সরকার মানেটা কি? একটা ব্যবস্থা, তার জন্য অর্থ আসে, পরিকল্পনা হয়, একসাথে কাজ হয়। গত 6 বছর, 7 বছর এই ত্রিপুরাজ্যের মধ্যে আমরা 25 বছর লাগাতার যা দেখেছি, তার আগে 10 বছর কমরেড দীপেন চক্রবর্তী, কমরেড দশরথ দেব, কমরেড মানিক নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে, শুধু পার্টি অফিসে বসে না, সে জনগণ মানে শুধু সিপিআইএম কে যারা ভোট দেয় সেই জনগণ না, সিপিএম কে যারা ভোট দেয় না তাদেরও মত নিয়ে গ্রাম সভা করে, নগর সভা করে যে কাজগুলি হতো, আজকে এগুলি প্রায় ইতিহাস। এখন কি নামকে আসতে কিছু বের হয়, আর পিডব্লিউডি অফিসে, আরডি অফিসে, ব্লক অফিসে মুষ্টিমেয় লোক, তার মানে শাসক দলের সবাই না, হাতে গোনা কিছু লোক 18-তে তাদেরকে বিশ্বাস করে যারা ভোট দিয়েছেন, বা তাদেরকে বিশ্বাস করে 18-র পর প্রথম দিকে 2-3 বছর বাইক বাহিনীতে যোগ দিয়ে যারা তাণ্ডব চালিয়েছে, যারা এসব করলেও, একটু পাপ টাপ করলেও একটু চাকরি টাকরি পাওয়া যাবে পাপের বিনিময়ে, তারপরে গিয়ে পা ধরে মাপ চাইব, তারাও যে সবাই এই সুযোগটা পাচ্ছে তা না। অল্প কিছু লোক। হ্যাঁ, পরিবর্তন কি? সমষ্টি সম্পদ মানে নতুন যদি কোনো সরকার অফিস হয়, সমষ্টির অফিস, স্কুল হলে পরে সমষ্টির অফিস, সবার ছেলে মেয়েরা যাবে, হাসপাতাল হলে পরে সবাই গিয়ে ধনী গরিব চিকিৎসা করাবে, এটা নেই। কিন্তু ব্যক্তির পরিবর্তন, রাতারাতি 2তলা, 3তলা, 4তলা বাড়ি, রাতারাতি 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকার গাড়ি, নতুন নতুন প্লট,
নতুন নতুন ব্যবসা, অল্প কিছু লোক। মানুষ দেখছে, এ রাজ্যের মানুষ নিজের চোখে দেখছে, নিজের অভিজ্ঞতায় অভিজ্ঞ হচ্ছে। তো সে কারণে মানুষ এই ত্রিপুরাজ্যের মধ্যে সারা দেশের সাথে এখানে ক্ষুব্ধ হতে বাধ্য। তাহলে কিভাবে এই ক্ষমতায় টিকে থাকবে, কিভাবে ক্ষমতা ধরে রাখবে? নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, আরএসএস সারা দেশে যা করছে একই কাজ ত্রিপুরাজ্যের মধ্যে। এই গত 23 নির্বাচনের পর একটা ঘটনা দেখুন। উদয়পুর, রাইয়াবাড়ি, এ রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ এসেছেন আজ থেকে প্রায় 200-250 বছর বা তার বেশি আগে থেকে। এ রাজ্যে রাজন্য শাসন যখন ছিল, ট্রাইবেলরা লাঙ্গল চাষ জানতো না, জুম চাষে অভ্যস্ত, তাদের খাদ্যশস্যে অভাব থাকতো। তৎকালীন সমর্থক বা আজকের যে বাংলাদেশ বা অবিভক্ত পূর্ব বাংলা থেকে এখানে নিয়ে এসে এই চাষাবাদে লাগিয়েছেন। তখন থেকে তারা আছেন। রাইয়াবাড়ি, ওই ওদিকে এই যে কি বলে ভিতরে অনেক জায়গা, উদয়পুরে পিত্রা এসব জায়গাতে বলছে না, এখান থেকে উচ্ছেদ হতে হবে। 3 দুপুরে এদের বাড়িঘর, রাবার বাগান সব কেটে দিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করে তুলে দিচ্ছে প্রশাসন। আমরা গেছি, ডিএমকে এসপি কে জিজ্ঞেস করলাম কোন আইনে হচ্ছে। ডিএম এসপি বোবার মতো দাঁড়িয়ে আছে, স্যার মানে কিছু বলার নেই। আর যে একটা স্বৈরাচারী সরকার, এদের বলছে চুপ থাকতে হবে। সেখানকার সে কান্না থামতে না থামতেই কদিন আগে গত জুলাই মাসে গন্ডা তুইসাতে মানে গন্ডা ছড়াতে একটা দুঃখজনক ঘটনা হয়েছে। একটা আনন্দ মেলাতে একটা নিরীহ যুবক খুন হলো, এবং সেই খুন হওয়া কোনো দুই সম্প্রদায়ের, দুই গোষ্ঠীর লড়াই না, সে কারণে না। এরকম হট্টগোলের বাজারে যদি কিছু হয়, যে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, হয়েছে। আর এটাকে কেন্দ্র করে তার 2 দিন বাদে প্রায় 250 একটা সম্প্রদায়ের মানুষের গন্ডাছড়াতে, যারা সংখ্যালঘু, এদের বাড়ি ঘর সব লুট হয়ে গেল, আগুন লাগিয়ে সারখার করে দিল। গবাদি পশু, শুধু একটা পরিবারে প্রায় 16টা গরু জীবন্ত পুড়িয়ে ফেলেছে। শত শত পুলিশের উপস্থিতিতে, পুলিশ যেন সাক্ষী গোপাল। গন্ডাছড়ার আগুন না নিভতেই আগরতলার কাছে, রানীবাজারের পাশে কৈত্রাবাড়ি একটা পরিত্যক্ত মন্দির। এই যে গত আগস্ট মাসে প্রচন্ড বৃষ্টিতে অনেক কিছু নষ্ট হয়েছে, সে বৃষ্টিতে এই মন্দিরের ভিতরে একটা মূর্তি, তারও একটা হাত। আমরাও গেছি দেখতে, যে কোনো লোক যারা গেছেন দেখেছেন, কারণ এই মন্দিরের ভালো উপরে ছানি নেই, বেড়া নেই, জলের যাত্রায় মন্দিরের হাত একটা পড়ে গেছে। না, এটা কোনো একটা সম্প্রদায়ের মানুষ, তারাই করেছে। সাক্ষীকে কোনো সাক্ষী নেই। শাসক দলের লোক, তারা মনে করেছে এটা কোনো একটা সম্প্রদায়ের লোক করা, কাজেই শত শত সিআরপিএফ পুলিশের চোখের সামনে 15-16টা বাড়ি জ্বালিয়ে সারখার করে দাও।
সে আগুন নিত্যে না নিত্যেই উত্তর ত্রিপুরার কদমতলা একটা বর্ধিষ্ণু বাজার, এই বাজার প্রায় ছারখার হয়ে গেল। একটা নিরীহ যুবক খুন হলো, আরো কয়েকজন আহত হলো, কয়েকটা বাড়ি পুড়ল। ওই আগুন নিত্যে আবার তার পাশে পানিসাগরে, সেখানেও এরকম একটা অপচেষ্টা হলো। যাই হোক, ওখানে জল বেশি দূর করায়নি। কেন এগুলি করতে হচ্ছে ত্রিপুরা রাজ্যে? কেন রায়াবাড়ি, তারপরে গন্ডাকুইসা, তারপরে কৈতরাবাড়ি, তারপরে কদমতলা, তারপরে পেকুছড়া, কেন এগুলো? এখন আবার নতুন খেলা, নতুন ইস্যু, বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত, আমরা ব্যথিত। ওই প্যালেস্টাইনে গাজার উপরে গত 1 বছরের উপর সেখানে বোমা ফেলছে। ইতিমধ্যে 45,000-এর বেশি নারী, পুরুষ, শিশু, বেশিরভাগই নারী আর শিশু বধ হয়েছে। মানুষ হিসেবে আমরা সকলে ব্যথিত। তার বিরুদ্ধে আমরা কমিউনিস্টরা সেই প্যালেস্টাইনের ব্যাপারেও, গাজার ব্যাপারেও, বাংলাদেশের ব্যাপারেও আমরা এখানে রাস্তায় নেমে আমরা সেই প্রতিক্রিয়া ব্যক্ত করছি। কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করো, প্যালেস্টাইনে এইভাবে গণনিধন বন্ধ করো, এবং আমাদের দেশেও, এটা আসামই হোক বা উত্তরপ্রদেশ, এটা রাজস্থান হোক বা মধ্যপ্রদেশ, এটা অন্য কোন রাজ্য, যেখানেই হোক আমরা প্রতিবাদ করছি। কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে এরকম ভাবে যখন মানবাধিকার লঙ্ঘন হয়, সংবিধান লঙ্ঘন হয়, ধর্মনিরপেক্ষতা লঙ্ঘিত হয়, এগুলোর প্রশ্নে কমিউনিস্ট পার্টি ছাড়া, আমরা ছাড়া, শাসক দলের তাদের মধ্য থেকে একটা প্রতিবাদ উঠে, একটা আলোচনা উঠে, একটা আওয়াজ উঠে না। এখন বাংলাদেশে ঘটনাকে পুঁজি করে, তো বাংলাদেশে ঘটনা হয়েছে বাংলাদেশে, তার বিরুদ্ধে এটা সোনামুড়াতে হোক বা কমলপুরে, বিলোনিয়া হোক বা আগরতলাতে, যেখানেই প্রতিবাদ সংগঠিত হয়েছে, আমরা তো দেখেছি আমাদের সংখ্যালঘু অংশের বন্ধুরা তারা এসছেন, আমাদের ডাকতে হয়নি যে না আমরা চলেন, আপনারাও চলেন বলে আমরা নিয়ে এসেছি, তা নয়। আমাদের সংখ্যালঘু অংশের বন্ধুরা, এরা খবর শুনে তারা নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং সামনে দাঁড়িয়ে তারা মিছিল করছেন, কথা বলছেন। আমরা কি দেখছি? বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করেও যেন তার জন্য দায়ী এখানকার কিছু অংশের মানুষ, তার জন্য দায়ী এখানকার একটা সম্পদের মানুষ, তার জন্য তার উপরে আক্রমণ করো, তাদের করো। কেন এগুলো? এই শাসক দল ভারতীয় জনতা পার্টি, তীব্রামথা হোক, আইপিএফটি, তারা তাদের অপকর্ম, জনবিচ্ছিন্নতা, জনগণ থেকে তারা যে সরে যাচ্ছে, সেখান থেকে জনগণের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে নানাভাবে এই সমস্ত বিভাজনের রাজনীতি তারা খেলছে। দেশের হোক বা বিদেশের ঘটনা নিয়ে এখানে তাদের রাজনীতিকে তারা টিকে রাখার চেষ্টা করছে। আমি সেই জায়গায় খুব সুনির্বদ্ধভাবে বলতে চাই, এটা কোনো একটা অংশ মানুষের জন্য বলছি তা নয়, সবার জন্য। সেটা কি? ভারতীয় জনতা পার্টি সম্পর্কে তাদের চরিত্র, তাদের কর্মসূচি,
তাদের জনবিরোধী কার্যকলাপ সম্পর্কে মোটামুটি ভাবে আমরা সবাই ওয়াকিবহাল। কেউ হয়তো ভয়ে মুখ খুলেন, কেউ খুলেন না, আস্তে আস্তে খুলতে শুরু করেছেন। কিন্তু একই সাথে আরেকটা দল তীব্রামথা, তার সম্পর্কেও আমাদের সমানভাবে তাদের সম্পর্কে তাদেরকে চিনতে হবে আমাদের। এই তীব্রামথা শুরুতে এদের তৈরি হয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভারতীয় জনতা পার্টি এদের বিরুদ্ধে আওয়াজ তুলে যে না, তারা ত্রিপুরার যে ট্রাইবেলদের সুযোগ দিচ্ছে না, এডিসি কে টাকা দিচ্ছে না, এডিসির জন্য যে বিল গেছে পার্লামেন্টে এটা পাস করছে না, ইত্যাদি বলে। আর তখন ভারতীয় জনতা পার্টির আক্রমণ এত ভয়ঙ্কর, আমাদের কিছু লোক বিশেষ করে ট্রাইবেল অংশে তারা ভাবলো যে না, সিপিএম থেকে যদি আমরা বিজেপির বিরোধিতা করি তাহলে সরাসরি বিজেপির আক্রমণটা আসবে, কাজেই তীব্রামথার সাথে গিয়ে বিজেপিকে আমরা প্রতিরোধ করি, তাহলে আমাদের উপর আক্রমণটা কম হবে। আমরা তখন থেকে বলার চেষ্টা করেছি এটা কৌশল। আসলে বিজেপিকে রক্ষা করার জন্য অন্যভাবে সিপিএম থেকে, বামপন্থী থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাকে দুর্বল করে আরেকটা শক্তি অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়াইকে ভোতা করার জন্য তাদের এই কৌশল। এবং সাথে আবেগপূর্ণ স্লোগান তুলে দিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তার সাথে যুক্ত করলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড শুধু ত্রিপুরার জন্য না, সেখানে এই রাজ্যের মুসলিম অংশের মানুষ তারাও বহু প্রাচীন। আমাদের ত্রিপুরাল্যান্ডের এই লড়াইয়ে, আমাদের ত্রিপুরাল্যান্ড যদি সফল হয় তারাও সমান ভাগিদার হবেন। আমি এখানে যারা আমাদের ট্রাইবাল বন্ধুরা আছেন তাদেরকেও বলছি এবং মুসলিম অংশের বন্ধুদের তাদেরও বলছি, এই যে রাইয়াবাড়ির ঘটনা, কৈত্রাবাড়ির ঘটনা, কদমতলার ঘটনায় তীব্রামথার একটা শব্দ আজ পর্যন্ত কোথাও নেই। রাইয়াবাড়িতে যারা আরএসএস বিজেপির সাথে মিশে যারা সেখানকার বহু বছরের প্রায় 100 বছরের বাসিন্দা থেকে উচ্ছেদ করেছে, বলছে তীব্রামথার লোক ছিল সাথে। কৈত্রাবাড়ি যেটা জিরানিয়া মহকুমাতে, এটা মান্দাই বিধানসভা কেন্দ্রের অধীন, সে বিধানসভার এমএলএ তীব্রামথার, মহিলা কি নাম জানি, স্বপ্না দেববর্মা, স্বপ্না দেববর্মা। তীব্রামথায় একদিনের জন্য সময় পাননি তিনি দেখার জন্য, তার ভোটার। কদমতলাতে গিয়েও সেখানেও তীব্রামথার সংখ্যালঘু সেল তৈরি হয়েছে যে না, মুসলিমরা আক্রান্ত হলে পরে আমরা সাহায্য করব। কোথায়? কোথাও তো তাদের আওয়াজ নেই। ভারতীয় জনতা পার্টির, আরএসএস এর এই আক্রমণের বিরুদ্ধে একটি কথাও নেই। সেই তীব্রামথাও শুধু এই কারণে না, করতে এখন সর্বশেষ তাদের জনধোঁকা দেওয়ার যে পদ্ধতি হলো, একটা চুক্তি করেছে, বলেছে 6 মাসের মধ্যে এই চুক্তি কার্যকরী হবে। মার্চের 3 তারিখে চুক্তি সই হয়েছে, সেপ্টেম্বরের 3 তারিখে 6 মাস পার হয়ে গেছে। এখন ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আরো 3 মাস পার হয়ে গেছে। আজ পর্যন্ত এই যে এডিসির যে উন্নয়নের প্রশ্নে যে সমস্ত আলাপ আলোচনাগুলো, একটা প্রতিনিধি দিল্লি থেকে বা অমিত শাহ ত্রিপুরাতে পাঠায়নি, একটিবারের জন্য আলোচনা করেনি। কাজে আজকে এই ট্রাইবেল এলাকা তারাও বিচ্ছিন্ন হচ্ছে এবং আরো হবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের আক্রান্ত মানুষ, এই রাজ্যের বঞ্চিত অংশের মানুষ
বিজেপির হাতে এবং মথার হাতে যারা আজকে নানাভাবে প্রতারিত হয়েছেন মানুষ, সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।